আকাশে আজ অসংখ্য তারার মেলা বসেছে। তার মধ্যে একজন ক্রেতা হিসেবে আছেন চাঁদ মামা। আজ বোধহয় তিনি একাই সব তারা নিজের দখলে নিয়ে নেবেন। পুরো আকাশটি আজ চাঁদ তারাদের রাজত্বে। তারা আজ বুঝিয়ে দিচ্ছে তারা ব্যতীত আকাশের অন্য কোনো অংশে তার নেই। চাঁদ মামার মনটা আজ ভীষণ ফুরফুরে, কেননা তার আলোয় পুরো শহরটা আলোকিত হয়েছে। আজকাল এত বেশি লোডশেডিং হচ্ছে যা একদম অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষদের। তবে এই চাঁদের আলো সঙ্গে মিনমিনিয়ে ঠান্ডা হাওয়া মানুষের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো আজ অনেকেই ঘর থেকে বেরিয়ে কেউ বেলকনিতে এসে বা কেউ ছাদে বসে উপভোগ করছে এই চাঁদনি রাত। যদি তেমনই হয় তবে তাদের মধ্যে অন্যতম একজন সুমনা। লোডশেডিং হোক বা না হোক, তার চাঁদমামাকে দেখতে ভীষণ রকম ভালো লাগে, সেই সঙ্গে পুচকে তারা ভাইগুলোকেও। চাঁদের আলোয় এক ধরনের মায়া আছে। একজন রাক্ষসী ডাইনির উপরেও যদি এই আলোটা পড়ে তবে তাকেও বেশ মায়াবী লাগবে। সুমনা ফুটন্ত ফুলগুলোর দিকে ঝুঁকে আছে। তাদের স্নিগ্ধতা বাধ্য করেছে সুমনাকে ঝুঁকতে। চাঁদের আলোয় যেন ফুলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। ফুলের ঘ্রাণ শুকিয়ে নিজের জায়গায় এসে বসল সে। আজ সামিনের কথা বড্ড মনে পড়ছে। আজ এই রাতে যদি সামিন তার পাশে থাকতো, তাহলে এই মুহূর্তটা স্মরণীয় রয়ে যেত আজন্মকাল। চাঁদনি রাত, দুজনের হাতে হাত, কাঁধে কাঁধ, চারিদিকে ফুল, শুনশান নীরবতা, মাঝে মাঝে পথের কুকুরের ঘেউ ঘেউ ডাক, কখনো আবার আকাশপথে উড়ে যাওয়া বিমানের শব্দ। দুজন আকাশপানে চেয়ে একসঙ্গে বলে উঠত, এ রাত শুধু তোমার আমার। আহা, কতই না ভালো হতো যদি আজ সামিন সঙ্গে থাকতো। এত এত পূর্ণতার মধ্যেও যেন বারবার অপূর্ণতার স্বাদ পাচ্ছে সুমনা। সেদিন সুমনাদের গ্রাম থেকে ঢাকায় এসে তার দুদিন বাদেই নিজের গন্তব্যে ফিরে যায় সামিন। আজ প্রায় 6 মাস গত হলো, তবুও তার দেখা মেলেনি। প্রতিদিন নিয়ম করে কল করলেও আজ হয়েছে তার উল্টো। সকাল থেকে একটা বারের জন্য কল করেনি। হয়তো কাজে ব্যস্ত, তবু মন মানতে চাইছে না। রাত 11:50, আর 10 মিনিট বাকি 12টা বাজতে। এত রাত হয়েছে বিন্দুমাত্র ঘুম নেই চোখে। চোখে দ্রুত ঘুম আনতে বই নিয়েও বসেছিল, কিন্তু আজ যেন তার ঘুমের কাছে বইও হার স্বীকার করল। সামিনের কথা ভাবতেই শান্ত মেজাজটা বিগড়ে গেল। তার এই সমস্ত কাজ একদমই ভালো লাগে না সুমনার। তার কাছে কি এই 1 মিনিট সময় খুব বেশি কিছু হয়ে গেল? মুখ ভার করে বসে রইল। হঠাৎই এরকম মনে হচ্ছে যে তার পেছনে কেউ চুপটি করে দাঁড়িয়ে আছে। বুকের ভিতরে ধপ করে উঠল। পেছন ফিরে তাকানোর সাহস পাচ্ছে না। তবে দেখতে হবে কি আছে পেছনে। কাবা কাবা মাথাটা পেছনের দিকে ঘোরাতে যাবে, তখনই চোখ দুটো শক্ত করে বেঁধে দেওয়া হলো। ভয়ে হাত পা হিম হয়ে এলো। হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করলো তার পাশে কে আছে, কিন্তু নাগাল পেল না। কিছু বুঝে উঠতে না পেরে চিৎকার করে রফিকুল্লাহ, সাজেদা, সানিম তাদের সবাইকে ডাকতে শুরু করলো। কিন্তু সেই ডাকতে তাদের কাছে পৌঁছেছে কিনা তা নিয়ে চিন্তাই সুমনা। অতিমাত্রায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল সে। তবে এতে তার লাভের চেয়ে অন্যজনের লাভটাই বেশি হলো। মুহূর্তের মধ্যেই সুমনাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। সবাইকে ডেকেও কারো সাহায্য না পেয়ে সুমনা চেঁচিয়ে বলল, এই যে আমাকে নিয়ে যাচ্ছিস, ভালো চাস তো ছেড়ে দে বলছি, নয়তো তোর লাশ ফেলে দেবো আমি একদম। তোর রক্ত দিয়ে হোলি খেলবো আমি, হারামির দল। এখনো সময় আছে, ছাড় আমায়, নইলে কিন্তু সত্যি খুন করে ফেলবো আমি। তুই জানিস আমার স্বামী সেনাবাহিনীতে, তো আবার উচ্চ পদে আছে। যদি আমি তাকে বলি তোর কথা, তাহলে দেখিস কি হাল করে সে তোর। ছেড়ে দে। এই সানিমের বাচ্চা, কোথায় মরে পড়ে আছিস রে তুই? এদিকে কোন বেয়াদব আমায় নিয়ে যাচ্ছে, এসে দেখ না ভাই। ও বাবা গো, কোথায় তুমি? মা, ও মা, নিয়ে গেল তো মা। এত কিছু বলেও কোনো লাভ হলো না। তবুও সুমনা থেমে নেই। সে যা পারছে তাই বলছে, কিন্তু কে শোনে কার কথা। এবার সুমনা বুঝতে পারলো তাকে নিয়ে লিফটে ওঠা হয়েছে। হাত দুটো দিয়ে লোকটার গলা থেকে মাথা পর্যন্ত বলিয়ে দেখল। কিছুটা চেনা মনে হলো এমন পরিস্থিতিতে চিনতে সক্ষম হলো না। লোকটার মুখে মাস্ক ছিল, সেটা খামচে টেনে খুলে ছিঁড়ে ফেললো। বারবারই লোকটার কাছে নিজের জীবন ভিক্ষা চাইছে, কিন্তু তিনি না বলছে কোনো কথা, আর না আছে থেমে। চলতে চলতে এক পর্যায়ে থেমে গেল লোকটা। সুমনাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। যত্ন সহকারে চোখের বাঁধনটা খুলে দিয়ে যেন লোকটা হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। এতক্ষণ চোখ বাঁধা থাকায় সব কেমন ঝাপসা লাগছে। তার উপর চারপাশটা ঘোর অন্ধকার। কোথায় নিয়ে এসেছে বর্তমানে, ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে
কিছু দেখতে পাচ্ছে না সে। ভীষণ ভয় করছে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতে চাচ্ছে না, তবু চিৎকার করে বলে উঠল, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি কি ক্ষতি করেছি তোমাদের? প্লিজ যেতে দাও আমায়। আমার দম বন্ধ হয়ে আসছে। সুমনা ধপ করে বসে পড়ল। দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কারো পায়ের শব্দে চোখ মুখ খিঁচে নিল। চোখ বন্ধ করে রইল। হঠাৎই চারপাশে রং বেরঙের আলো জ্বলে উঠল। চোখ দূরে মেলতেই চরম ভাবে আশ্চর্য হলো সুমনা। চোখ কপালে উঠে যাওয়ার নেই। তার চেয়ে অবাক তার সামনে সবাইকে উপস্থিত দেখতে পেয়ে। দোয়ালে চট করে গালটা মুছে নিয়ে দাঁড়ালো। এক পলকে আশপাশটা দেখল। পুরো ছাদ জুড়ে ফুলের মেলা, সঙ্গে নানা রকমের বাতি, আকাশে চাঁদ তারার মেলা, আর সাথে ফুল বাতির মেলা। সব যেন স্বপ্নের মতো লাগছে। রফিকুল্লাহ, সাজেদা, ফারজানা, সানিম তারা সুমনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কিছু বলছে না। পেছন থেকে কেউ কাঁধ স্পর্শ করতেই পেছন ফিরল সে, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ নিচের দিকে তাকাতেই যেটুকু অবাক হওয়ার বাকি ছিল সেটুকু সম্পূর্ণ হলো। সুমনার সামনে হাঁটু গেঁধে বসে লাল গোলাপের বড় সড়ো একটা তোড়া হাতে নিয়ে এক গাদে হেসে সামিন বলল, শুভ বিবাহ বার্ষিকী আমার আদরে বউ। সুমনা কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। ধপ করে সামিনের সামনে বসে এক হাতে ফুলের তোড়া ধরে অন্য হাতে মুখ চেপে হু হু করে কেঁদে উঠল। ওদেরকে সবাই একসঙ্গে গলা মিলিয়ে সামিন আর সুমনাকে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে গেল তারা। কারণ এই মুহূর্তটা শুধুমাত্র তাদের দুজনের এবং ব্যক্তিগত, তাই তাদের একা ছেড়ে দেওয়াটাই ভালো। তারা যাওয়ার সময় ছাদের দরজাটা আটকে দিয়ে গেলেন। সুমনা কোলাতে না পেরে জাপটি ধরল সামিনকে। প্রিয় মানুষটাকে এক নজর দেখার তীব্র ইচ্ছে, আর সেই ইচ্ছেটা পূরণ না হয় বুকের ভিতর যে দুঃখগুলো দল পাকিয়েছিল সেটাকে সামলাতে পারল না। আজ মন থেকে সমস্ত দুঃখ কষ্ট ঝেড়ে মুছে সাফ করে দেবে। সুমনার মাথায় হাত বুলিয়ে মায়াপূর্ণ গলায় বলল, যত খুশি আজই কেঁদে নাও, কারণ আজকের পর থেকে আর কখনো কাঁদার সুযোগ দিব না তোমায়। এই মুহূর্তের পর থেকে আর কখনো তোমার মনে আমাকে দেখার বা আমার সাথে কথা বলার তীব্র ইচ্ছে জমতে দিব না। কারণ আগামীকাল থেকে আমি তোমাদের সবার সঙ্গে থেকেই অফিসে যাব এবং অফিস শেষে তোমাদের কাছে ফিরে আসব। কান্না থামিয়ে মাথা তুলে সামিনের দিকে তাকিয়ে হেসে বলল, সত্যি বলছো তুমি? নাকি সান্ত্বনা দেওয়ার জন্য এটা বানিয়ে বলে তুমি আমায়? মুচকি হেসে দু হাতে সুমনার গাল দুটো মুছিয়ে দিয়ে নিজের কপালে তার কপাল সঙ্গে মিলিয়ে ছোট্ট সুরে বলল, একদমই না। আমি জেনে বুঝে কখনোই আমার পিচ্ছুটাকে দুঃখ দিতে পারি না। বদলির জন্য আবেদন করার সময় তো তোমাকে বলেছিলাম যে কিছু মাস পরে আমি এখানে ফিরে আসব। কিন্তু গতকালও তো তুমি বলেছ তোমার আসতে দেরি হবে। তখন বলে দিলে আজ তোমায় চমকে দিতাম কি করে বলো? আমি খুব ভয় পেয়েছিলাম। মানুষ ভয় পেলে যে কত কিছু করতে পারে সেটা তোমায় না দেখলে বুঝতামই না। আমি ঘাবড়ে গিয়েছিলাম, তাই বুঝে উঠতে পারছিলাম না কি রেখে কি বলবো। ঘাবড়ে গিয়েও সাহস বেশ করা ছিল কিন্তু। হো হো করে হেসে উঠল সামিন। সুমন একটুখানি রাগ দেখিয়ে সামিনের কপাল থেকে নিজের কপাল সরিয়ে নিয়ে বিমুখ হয়ে বসল। সামিন তার আদরি বইয়ের রাগ ভাঙাতে পেছন থেকে জড়িয়ে ধরল। তাদের কাঁধের ওপর নিজের থুতনি রেখে কোমরের কাছে দিয়ে দু হাতে ধরে বলল, রাগ করেছো? না। তাহলে ছাড়ো। কেন ছাড়বো? এখান থেকে উঠবো। এতক্ষণ ধরে সামিনের একটু খেয়াল ছিল না যে তারা নিচে বসে আছে। চট জলতে উঠে দাঁড়ালো। সুমনের হাত ধরে টেনে এক কোণায় নিয়ে গেল। ছোট্ট একটা টেবিল, খুব সুন্দর করে সাজানো গোছানো। তার উপর মাঝামাঝি সাইজের একটা ফটো কেক। কেকের গায়ে সেই ছবিটা লেপ্টে রয়েছে, যেই ছবিটা বিয়ের দিন সানিম জোর করে সামিন আর সুমনাকে পাশাপাশি দাঁড় করিয়ে তুলেছিল। ছবিতে দুজন মানুষের মুখেই ভয়ঙ্কর বিরক্তির ছাপ স্পষ্ট। তবুও যেন ছবিটা দেখতে বেশ লাগছে। এই খুশিতে সানিমকে কোলে তুলে নাচতে ইচ্ছে করছে সুমনার। কেক কাটার আগে সুমনের মুখোমুখি দাঁড়িয়ে সামিন জিজ্ঞেস করল, বলো কি উপহার চাই তোমার? আজ যা চাইবে তাই দিব, এমনকি আমার এই জীবনটা সহ। সুমনা এক মুহূর্তে ভেবে মিটিমিটি হেসে বলল, চলো তাহলে তোমার জীবনটাই দিয়ে দাও। সামিন একগাল হেসে পেছন থেকে এক রিভলভার বের করে সুমনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ম্যাম, এটা দিয়ে আপনার উপহার হাসিল করে নিন। সুমনা এক চিৎকারে কয়েক পা পিছিয়ে এলো। হাত থেকে ফুলের তোড়া ছিঁড়ে দিয়ে দু হাতে কান দুটো চেপে ধরে চেঁচিয়ে বলল, কি এনেছো এটা? কি হবে এটা দিয়ে? ফেলে দাও বলছি, শিগগির ফেলে দাও। আরে বাবা, ফেলে দিব কেন? তুমিই তো বললে আমার জীবন নিবে, তাহলে এটা ছাড়া আর কি করে হবে? তোমাকে ওটা ফেলতে বলেছি তো আমি। কি বলছো? ফেলে দিব? তুমি জানো এটার দাম কত? সেসব জেনে আমার কাজ নেই।
যে জিনিস দিয়ে মানুষের প্রাণ নেওয়া হয়, সে জিনিস যতই দামি হোক না কেন তার কোনো মূল্য নেই। আরে পাগলি, আমি এটা দিয়ে কি মানুষ খুন করি নাকি? এটা আমার নিরাপত্তার জন্য সবসময় সঙ্গে রাখি। এর লাইসেন্স করা আছে, বুঝলে? বুঝেছি, ওটা তার জায়গায় রেখে দাও। আর ভুলেও আমার সামনে বের করবে না। বের করলে কি করবে? সোজা তোমার মাথায় চালিয়ে দেব। তাহলে তো বের করতেই হবে। আমি কিন্তু চলে যাব এক্ষুনি। সামিন দ্রুত রিভলভারটা পেছনে কোমরের কাছে সাথে শার্টের নিচে রেখে দিয়ে হাত দুটো উঁচিয়ে বলল। এই দেখনি, এবার কাছে এসো। এক পা দুপা করে এগিয়ে গিয়ে সামিনের পাশে দাঁড়ালো। পুনরায় সামিন জিজ্ঞেস করলো, বলো, তোমার কি উপহার চাই? আজকের দিনে আমার কাছে সবচেয়ে বড় উপহার তুমি নিজেই, আর কিচ্ছু চাই না আমার। সুমনের কথাগুলো অবাক হয়ে শুনে পকেটে হাত ঘষে দিল। এক ডায়মন্ড রিং বের করে সুমনের হাতটা নিয়ে অনামিকার আঙুলে পরিয়ে দিয়ে তাতে ছোট্ট করে চুমু খেয়ে বলল। এবার আমার উপহার দাও। সুখে ভোগে সুমনা বলল, আসলে আমার তো মনেই ছিল না আজকের দিনের কথা, তার উপর তুমি আসবে, এটা তো ভাবাই যায় না। আচ্ছা শোনো, আমি কাল তোমার উপহার তোমায় দিয়ে দিব, ঠিক আছে? না, আমার এক্ষুনি চাই। এত রাতে কি কোনো দোকানপাট খোলা পাবে বলো তো? দোকানপাট বন্ধ থাকুক, তুমি তো আছো। আমি থাকলেই কি হবে? আমি এত সব জানি না। আচ্ছা ঘরে গিয়ে তোমার টাকা দিয়ে দিব। টাকা বা টাকায় কেনা কোনো জিনিস আমি নিব না। আশ্চর্য, এখন আমি কি করব? আচ্ছা কি চাই তোমায় স্পষ্ট করে বলো তো। দুই গালে দুইটা দিতে হবে। এছাড়া দুনিয়ায় আর কিছু নেই? আছে, কিন্তু ওসব ভালো না। এসব হবে না। স্বামী নিচের দিকে ঝুঁকিয়ে নিজের গালটা সুমনের মুখের কাছে এনে বলল। সামান্য আবদার করেছি, দিয়ে দাও। তোমার গালে ছোট ছোট অনেক দাড়ি, আমার ঠোঁটে গুঁতো লাগবে তো। তাহলে ঠোঁটে দাও, সেখানে তো দাঁড়িয়ে নেই। তোমার স্বভাব ভালো না, যদি সেবারের মতো আটকে দাও কি হবে তখন? বাপ রে, একদম দম আটকে মরে যাব আমি। এবার তেমন কিছু করব না। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে দু হাতের সামিনের গাল দুটো ধরে চুমু বসিয়ে দিল। লজ্জায় রাঙা হয়ে গেছে সামিন। মিষ্টি হেসে বলল, দিয়েছে তো একটাই, তাতেই এত লজ্জা? আর যদি অন্য কিছু করতে বলি তখন কি হবে মহারানী? এত বেশি কথা বলার তো দরকার নেই। দুজনে একসঙ্গে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। রাত 2:56। এখনো ঘরে ফেরেনি তারা। ছাদের এক পাশে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে দুজন বসে আছে। সামিনের হাতে সুমনার হাত, একদম সুমনার ভাবনার মতন। সামিনের কাঁধে মাথা রাখাটা বড্ড ভাগ্যের ব্যাপার। কারণটা হলো সামিনের উচ্চতা। তার এই উচ্চতার জন্য সহজে কেউ তার মাথা বা কাঁধ পর্যন্ত যেতে পারে না। তবে এতে সুমনার তেমন একটা মাথা ব্যথা নেই, কেননা তার জন্য সামিনের বাহুডোরটাই যথেষ্ট। নিজের বাহুডোরে অতি যত্নে আগলে রেখেছে তার অর্ধাঙ্গিনীকে। যত রাত গভীর হচ্ছে ততই যেন চাঁদ মামা তার সর্বোচ্চ আলোটুকু ছড়িয়ে দিচ্ছে, সাথে মায়াটাও। বেশ খানিকটা সময় ধরে সামিন তাকিয়ে দেখছিল সুমনাকে। শতবার চেষ্টা করেও সে নিজের চোখকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। সবশেষে সে এটাই আবিষ্কার করলো, সুমনার চোখে নেশা জাতীয় কিছু আছে। সুমনার চোখ জোড়ায় ঘুর লাগানো কোনো ব্যাপার আছে, যা চুম্বকের মতো কাছে টেনে নিতে জানে। সুমনা আকাশের দিকে তর্জনে তুলে বলল, চাঁদটা ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, কি অদ্ভুত রকম সুন্দর লাগছে। মোটেও না। আমার ঘরের চাঁদের কাছে এই চাঁদ কিছুই না। তাদের সাথে মানুষের তুলনা দিতে নেই। কি আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তবে আমার পরিটার সাথে চাঁদ বলো বা ফুল, কোনো কিছুই টেক্কা দিয়ে পারবে না। সুমনা মুখটা উছিয়ে সামিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এত ভালো কেন বলো তো? কারণ তোমার মতো একটা ফুল আমার পাশে আছে। বুঝলাম। আচ্ছা চলো, ঘুম পাচ্ছে আমার। আর কিছুক্ষণ থাকি। তাহলে আমাকে ঘুমানোর জায়গা করে দাও। স্বামীন পা দুটো গুটিয়ে বসতেই কোলে মাথা রেখে শুয়ে পড়ল সুমনা। স্বামীন আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শোনাচ্ছে। সুমনা চুপটি করে শুনছে সব, আর বিশাল আকাশের পানে চেয়ে আছে। মানুষ এতটা যত্নশীল হয় তা আগে থেকে জানা ছিল না, হয়তো কখনো ভাবতেই পারিনি। দুনিয়ায় আজও এমন কিছু মানুষ আছে যাদের মানসিকতা খুবই চমৎকার। প্রতিটা ক্ষণে ক্ষণে সামিনের ব্যবহারে মুগ্ধ করে তুলছে সুমনাকে।